আমি যখন ক্লাস 9 এ উঠি, তখন কাকতালীয়ভাবে ক্লাসে নবম স্থান অধিকার করি। সে বছরে আব্বা-আম্মা নেপাল যাবেন রাষ্ট্রীয় সফরে। এর আগে নেপালের রাজা সপরিবারে বাংলাদেশ সফরে আসেন। এর এই পাল্টা সফরে আব্বা-আম্মা নেপাল সফরে যাচ্ছেন। নেপালের রাজার ছেলেকে আমি টেলিভিশনের পর্দায় দেখেছি। কারণ আব্বা আমাদের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়ে যেতেন না। একদিন সন্ধ্যায় আব্বাকে কাছে পেয়ে আম্মুর দিকে তাকিয়ে বেশ জোরালো স্বরে বললাম, রাজার ছেলে যদি রাজার সাথে বেড়াতে আসতে পারে, তবে আমরা কেন তোমাদের সাথে যেতে পারবো না? সঙ্গে সঙ্গে খেয়াল করলাম আব্বা ঝট করে প্রচন্ড রাগের সঙ্গে বলে উঠলেন, তোমরা কোনো রাজার ছেলে নও, যাও পড়তে বসো গে। এরপর আর আমার ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। কারণ এরপর দাঁড়িয়ে থাকলে উত্তম মাধ্যমের ব্যবস্থা হতো। পড়ার টেবিলে গিয়ে বসলাম, কিন্তু দুঃখে আর কষ্টে পড়তে পারলাম না। রাতে খাবার টেবিলে আম্মা বললেন, বিদেশে তো যেতে পারলে না, দেখি তোমার আব্বুকে বলে দেশের ভিতরে কোথায়ও বেড়াতে নিয়ে যাব। কি এবার খুশি তো? আম্মুর কাছে বেড়াবার আশ্বাস পেয়ে আমরা দু ভাই মহা খুশি। সম্ভবত 1981 সালের জানুয়ারির শেষ দিক। স্কুল খুলে গেছে। দু ভাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। হঠাৎ আম্মু এসে বললেন, আজ স্কুলে যেতে হবে না, আমরা সবাই বেড়াতে যাব। তাড়াতাড়ি সুটকেস গুছিয়ে তৈরি হয়ে নাও। আমরা তো অবাক। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিলাম। দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম দুই ভাই। আব্বা আম্মাও উঠলেন। বাড়ি থেকে সোজা এয়ারপোর্টে গেলাম। গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠলাম। হেলিকপ্টার ঢাকা থেকে সোজা মংলা বন্দরে এসে থামলো। আব্বার দিকে তাকিয়ে দেখি মুস্কি মুস্কি হাসছে। এরপর কাছে ডেকে বললেন, চলো জাহাজে উঠি। তখন দেখলাম আমাদের সামনে চারতলা একটি সুন্দর জাহাজ দাঁড়িয়ে। জাহাজ ছাড়লো। কিছুক্ষণ পর আব্বা আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, বলতো পিনো, এই বন্দরটার নাম কি? আমি কিছু চিন্তা না করে জবাব দিলাম, কি জানি। আব্বা বললেন, লম্বা যত আহাম্মক তত। আমি বললাম, কেন? আব্বা একটি নাম ফলকের দিকে দেখিয়ে বললেন, ওই দেখ কি নাম। তারপর আব্বা জাহাজের মধ্যেই সরকারি লোকজনের সঙ্গে ফাইলপত্র নিয়ে মিটিংয়ে বসলেন। আর আমরা দুভাই চারতলায় আম্মুর কাছে গিয়ে বসলাম। সেদিন বিকেল বেলায় আমরা সুন্দরবনের হিরন পয়েন্টে পৌঁছলাম। জাহাজ থেকেই দেখলাম হরিণগুলো নদীর ধারে এসে পানি খাচ্ছে। আব্বা এসে কখন যে পিছনে দাঁড়িয়েছে টেরে পাইনি। আব্বা পিছন থেকে বলে উঠলেন, কে কয়টা হরিণ গুনতে পারবে? তাড়াতাড়ি দুই ভাই হরিণ গুনে খুব সম্ভব 5-6টা পর্যন্ত গুনতে পারলাম। আব্বা আমাদের সাথে সাথে গুনে 5-6টাই হরিণ গুনতে পারলেন। তখন তিনি আমাদের বললেন, তোমাদের দৃষ্টিশক্তি খুব ভালো। এই বলে নিচে নেমে গেলেন। হিরন পয়েন্টের এক জায়গায় আব্বার মিটিং ছিল। তিনি যাবার পরেই আমরা নিচে নেমে নদীর ধারে বেড়াতে গেলাম। সন্ধ্যায় আব্বা ফিরে এলেন। রাতে জাহাজের মধ্যে খাবার টেবিলে আমরা সবাই নানা রকম গল্প করলাম। বেশ রাত করে আমরা ঘুমোতে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে জাহাজের জানলা দিয়ে দেখি পরিচিত দৃশ্য। তাড়াতাড়ি দু ভাই মুখ ধুয়ে কাপড় পরে বের হয়ে দেখি আম্মা আমাদের ডাকতে আসছেন। আমাদের দেখে তিনি বললেন, তাড়াতাড়ি এসো, নাস্তা শেষ করো। নাস্তা শেষ করে দৌড়ে বাইরে এলাম। এসে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছেন। আমাদের দেখে বললেন, বলতো এই নদীর নাম কি? সাথে সাথে আমি বললাম, বুড়িগঙ্গা। আব্বা তখন বললেন, মাথায় তাহলে কিছু আছে, সাব্বাস। জাহাজ এসে ঘাটে ভিড়ল। আমরা গিয়ে গাড়িতে উঠলাম। বাসায় আসার পর আব্বা অফিসে চলে গেলেন। রাতে যখন অফিস থেকে ফিরলেন তখনও আমরা জেগে। আব্বা আমাকে ডেকে বললেন, খুশি তো? আমি বললাম, হ্যাঁ। এই ছিলেন আমাদের আব্বা। তার ছিল সমুদ্রের মতো বিশাল হৃদয়, আকাশের মতো উদার মন। বিশাল সরকারি দায় দায়িত্ব সত্ত্বেও সারাদিনে আমাদের সামান্য হলেও কিন্তু সময় দিতেন।